সবাইকে জানাই RS মোটো ব্লগে স্বাগতম। কলকাতা থেকে সিটং আর সিটং থেকে দাবাই পানি আমাদের আগের দুই পর্ব নিশ্চয়ই আপনারা দেখেছেন। আজ শুরু হচ্ছে এই ট্রিপের তৃতীয় পর্ব। আজকের এপিসোডে প্রথমে আপনাদের দেখাবো দাবাই পানির সুন্দর হোমস্টে কেমন ছিল, থাকার ব্যবস্থা কেমন ছিল, পাহাড়ি খাবারের স্বাদ আর সেই রোমাঞ্চকর সুর পাহাড়ের রাস্তা যেটা পেরিয়ে আমরা হোমস্টেতে পৌঁছেছিলাম। এরপরে ঘুরে দেখেছি দাবাই পানির শান্ত নিরিবিলি গ্রাম, আশেপাশে মন মুগ্ধকর ভিউ পয়েন্ট। তারপরে শুরু হয়েছে আমাদের নতুন যাত্রা দাবাই পানি থেকে ইয়াংয়ের পথে। এই রাস্তায় তিস্তার যা উত্তাল অবস্থা, ভেঙে পড়া NH10, পাহাড় কেটে নেমে আসা ঝর্ণা, এমনই কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করেছি, না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। সর্বশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম ইয়াংয়ের কালচার পার্ক। তবে সেখানের যা অভিজ্ঞতা, যা মুখোমুখি হয়েছি, সেটা কিন্তু একেবারেই আমরা আশা করিনি। কেন এর ভিতরে ঢুকতে পারলাম না, কি ঘটেছিল আর পুরো অভিজ্ঞতাটা কেমন ছিল, সব কিছু জানাবো এই এপিসোডে। তাই বলছি, লেট না করে পুরোপুরি আমরা ভিডিওটা স্টার্ট করছি, আর আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর পাহাড়, রোড এই ধরনের যদি তোমরা অফবিট পছন্দ করে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের নতুন অধ্যায়। হোমস্টে কত, মানে যেখানে হোমস্টেটা নিয়েছি কতটা ডাউন শুধু একবার দেখো। এই হোমস্টেটা নিলাম ডেভিড ভিলা। আর ভিতরে কি সিন আছে চলো দেখা যাক। এখান থেকে কিন্তু ঠিক ওই দিকটা দার্জিলিং, আর এই দিকটা তো খুব সুন্দর ভিউ আছে। এখন তো বোঝা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে আছে। কাল সকালে দেখা যাক যদি ভাগ্য ভালো থাকে। এখন ভিতরে রুমটা দেখায়। এই হলো রুমে, একটু বেডটা ছোট আছে কিন্তু আমরা ম্যানেজ করে নেবো। এই আর এপাশে হচ্ছে ঠিক আছে, একটা কমোড আছে, গিজার আছে আর বেসিন। বাকি তো ঠিকই আছে, একদম পারফেক্ট। ভাত দিয়েছে আজকের খাবারে, ভাত সাথে দিয়েছে পটল ভাজা আর দিয়েছে ডাল, আর তার সাথে আছে কিন্তু চিকেন। হ্যাঁ, নাইটে যা দেখতে পাচ্ছি হোমস্টেগুলোতে সব জায়গাতেই চিকেন দিচ্ছে। ভাতও কিন্তু বেশ সরু সরু চাল, ভালো চাল। এবার খাওয়ার পরেই তোমাদের বলবো যে কেমন, আগে খাই, খেয়ে বলছি। সারাদিন ঘোরাঘুরি করার পরে যখন হোমস্টেতে ফিরে এসে গরম গরম ভাত, ডাল, পটল ভাজা, আলু ভাজা আর তার সাথে মাংস, রাতের খাবারটা খেলাম না, একদম অসাধারণ ছিল। পাহাড়ি পরিবেশে এরকম ঘরোয়া খাবারের স্বাদ কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দেয়। সব মিলিয়ে এক কথায় খাবার কিন্তু খুব সুন্দর ছিল। আর এবার এই দৃশ্যটা একবার দেখুন, দূরের মেঘের চাদরে মোড়ানো দার্জিলিং শহর, মেঘের ফাঁক দিয়ে জ্বলে ওঠা শহরের ছোট ছোট আলো যেন রাতের আকাশে থাকা তারার মতো অসংখ্য লাগছে। সত্যি বলতে এমন দৃশ্য কিন্তু ক্যামেরায় ধরা পড়ে, কিন্তু নিজের চোখে দেখলেও এর সৌন্দর্য অনেক গুণ বেশি বেড়ে যায়। পাহাড়ের শান্ত পরিবেশে থেকে এই ধরনের যে দৃশ্যগুলো দেখা না, এটা এক আলাদা রকম ফিল হয়। তারপরে এই মেঘের খেলা দেখতে দেখতে আজকের রাতটা কাটিয়ে দিলাম। গুড মর্নিং। একটু ভাবলাম হাঁটি হালকা, সকালে উঠে। সূর্য উঠে গেছে, সকাল 6টা বেজে হয়ে গেছে। রাস্তা এতটাই উঁচু, এখান থেকে গাড়ি তোলা যে কি মুশকিল ব্যাপার সেটাই তোমাদের দেখাবো।
হেঁটে উঠতে পারছি না, এতটাই রাস্তা উঁচু। তারপর এখান থেকে সোজা এই ওপর দিকে যেতে হবে যাওয়ার সময়। এই রাস্তা ধরেই এসেছিলাম, এই রাস্তার পরিস্থিতি। ঠিক ওইটা যে দার্জিলিং চৌরাস্তা পড়ছে, আর ঠিক এখান থেকে সোজা দেখা যায় এটা কাঞ্চনজঙ্ঘা। আজকের কিন্তু দাবাই পানি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, পুরোটাই মেঘে ঢেকে আছে। আর আমরা তো কালকের সেই সিটং ওই দিকটা থেকে এসেছিলাম, সিটংটা ওই পাশটা পড়ছে। ওই যে উপরে উঁচু মতো পাহাড়টা দেখা যাচ্ছে, ঠিক তার নিচেই কিন্তু সিটং। এই যে উঁচু মতো পাহাড়টা বলতে গেলে এইটা একটু ট্রেনে দেখাচ্ছি, হয়ে গেল। হ্যাঁ, এই উঁচু মতো যে পাহাড়টা, ওর নিচেই কিন্তু সিটং। কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় ঠিক এই সোজা। চলো তাহলে এবারে দাবাই পানিকে একবার পাখির চোখে দেখা যাক কেমন লাগে দাবাই পানির গ্রামটা। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, চলো গাড়ি বার করি। আজকের রুটটা 140 কিলোমিটারের মতো, আর পাশে যত সাইট সিন থাকবে সব দেখতে দেখতে যাবো। আর রুট তো অবশ্যই জানতে পারবে। এখন যাচ্ছি কিন্তু খুব সুন্দর একটা অপিড এরিয়া, সেটা হচ্ছে ইয়াং। তো পুরো ভিডিওতে থেকো এবং দেখতে পাবে, খুব সুন্দর জায়গা। চলো যাওয়া যাক, স্টার্ট করি। মেঘের নাচ দেখতে দেখতে হোমস্টেকে বিদায় জানিয়ে উঁচু পাহাড়ি রাস্তা ধরে আবার আমাদের যাত্রা হলো শুরু। কিন্তু একটু দূরে আগিয়ে গিয়ে অতিরিক্ত খারাপ রাস্তার কারণে গাড়ি গেল আমাদের আটকে। শেষ পর্যন্ত আমাদের সবাই মিলে ঠেলে গাড়িকে পার করতে হলো। চলুন সেই বাস্তব মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরি। এই দেখো রাস্তা, দেখো দাবাই পানির রাস্তা, বুঝতে পারছো? এই আর গাড়ি উঠলো না, এই থেমে গেল, নামতে হবে। খুব রিক্সি ব্যাপার, এবার টানবো, এবার খুব জোরে টেনে ঠেলে তুলবো। বুঝতে পারছো এই যে की ढलाई, ओफ। हम लोगों को उठाने में बहुत पानी कम है। तीस्ता का रास्ता भी अच्छा है। तीस्ता का रास्ता अच्छा है। ऐसे सीधा जाए ना हो जाएगा। अच्छा, तो तीस्ता का रास्ते से जाएगा या नामची होके जाएगा? आपको तो यही फायदा, कहाँ से फायदा है? प्रदूषण देखो तो। अच्छा क्या ठीक है, logic दिखा रहा है वही थैंक तो। यू। ঠিক চিনতে পেরেছি। কালকের ওনার সাথে দেখা হয়েছিল আর বলেছিল রাস্তা কিন্তু খুবই খারাপ, সাবধানে যাও, ভালো ড্রাইভার। তো আজকের ফের যাওয়ার সময় ফেরার পথে ফের ওনার সাথে দেখা হলো, তো উনি বললো কেমন মনে হলো। আমি বলি রাস্তাতে তুলতে খুবই অসুবিধা হয়েছে, বাপরে যেভাবে স্কিড করছিল তুলতে কিন্তু আমার দম বন্ধ হয়ে গেছে একদম।
ঠিক দাবাই পানি থেকে 10 কিলোমিটার আগিয়ে আসতেই নিচেই চোখ পড়ল এক অসাধারণ চায়ের বাগান। চারিদিকে সবুজ বিস্তার, আর তারই মাঝে দেখা দিল মেঘরা ইচ্ছা মতো নেচে বেড়াচ্ছে। প্রকৃতির মাঝে এইরকম অপূর্ব দৃশ্য একটা দেখলেই মন ছুঁয়ে যায়, তাই ক্যামেরাবন্দি না করে থাকতেই পারলাম না। এবার চলুন একটা মনমুগ্ধকর সৌন্দর্য তোমাদের সামনে ড্রোনের চোখে দেখে নেওয়া যাক। এখানে রাস্তায় কিন্তু ধারে লেখাই আছে যে অনলি ফার্স্ট গিয়ার। একবারে যেন নিচেই নেমে যাচ্ছে রাস্তা, একবারে নিচে নেমে যাচ্ছে রাস্তা। এই একটু একটা বাজার মতো এলো। সান্ত্বনা হচ্ছে। এর আগের বারে এই রাস্তাতেই আমার ব্রেক ফেল হয়েছিল, তো উপরওয়ালার ইচ্ছে ভাগ্যটা খুবই ভালো ছিল যে ব্রেক ফেল যখন হয়েছিল তখন আমি তিস্তাতে অলরেডি পৌঁছে গেছিলাম। সেই জন্য বিশেষ করে এই রাস্তাটা আমার তো খুবই ভয় লাগে। তারপরে আমরা কি করলাম, তিস্তাতে দাঁড়িয়ে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে ব্রেক পুরো ঠান্ডা হলো, তারপরে চাপ দিয়ে ব্রেকটা মোটামুটি একটু জায়গাতে আসলে তারপরে চলে গেলাম কালিম্পং। তো যারা এই রাস্তাতে আসছো অনলি ফর ফার্স্ট গিয়ারে গাড়ি দিয়ে হালকা ক্লাচ দিন, আর বাকি হালকা হালকা ব্রেক চাপুন। এইভাবেই নিয়ে যেতে হবে এই রাস্তাতে, খুবই সাবধানে এই রাস্তাটাতে। নামলাম একটা জায়গাতে, একটু ট্রি গার্ডেন আছে এখানে, দেখি ট্রি গার্ডেন কেমন কি। ট্রি গার্ডেন একটু রাস্তাটায় আমি কিন্তু উঠেছি একবার আর নামছি দুবার। হ্যাঁ, কারণ এই রাস্তা অলরেডি আমার 3 বার হয়ে গেছে। যেহেতু এর আগে একবার নেমেছি কালিম্পং যাওয়ার জন্য, আজকে যাচ্ছি ইয়াং যাওয়ার জন্য একবার নামছি। আর এর আগে যখন দার্জিলিং গিয়েছিলাম তখন এই রাস্তা ধরে একবার গিয়েছিলাম, সিকিম থেকে ওটা সোজা দার্জিলিং গিয়েছিলাম। এই রাস্তাটা এতটা দেখানোর কারণ হচ্ছে রাস্তাটা কিন্তু খুব টাফ রাস্তা। তো দেখো প্রত্যেকটা জায়গায় লেখা আছে ফার্স্ট গিয়ার, অনলি ফার্স্ট গিয়ার। রাস্তা সবসময় বন্ধ থাকে বলে না, সেটা কিন্তু এই পজিশনটা। এখানে তিস্তাতে পুরো জলে ভরে যায়। এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছ, এই রাস্তাটায় কিন্তু তিস্তার পুরো জলে এখানে ভরে যায়, যার জন্য তিস্তা কখনো কখনো এই রাস্তাটা বন্ধ থাকে। বেশ আজ থেকে 10 দিন আগে কিন্তু এই রাস্তা বন্ধ ছিল, 10-15 দিন আগে এই রাস্তাটা কিন্তু বন্ধ ছিল। মানে এখানে খতরনাক জল উঠে পড়ে, সেই কারণে এই রাস্তাটা বন্ধ থেকে যায়। এখন তো একদম তিস্তা পাশ থেকে বয়ে চলেছে, কোনো সমস্যা নেই। আমরাও দাঁড়িয়ে গেলাম, আর এখানে ভাবছি একটু দাঁড়িয়ে পড়ি হালকা একটা ভিউ নেওয়ার জন্য। এখানে
তিস্তা। এই এই যে মোড়টা, এখান থেকে কিন্তু ডান দিক নিতে হবে ইউটার্নে, তাহলে এটাই সিকিমের রাস্তা হয়ে যাবে ব্রিজে ওঠার জন্য। তিস্তা ব্রিজ পার করার পরে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সিকিমে। পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। কিছু দূরে গিয়ে শুনছি যে NH10 ভেঙে অবস্থা খারাপ, মানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। রাস্তা তো সম্পূর্ণভাবে বন্ধ, এগোনোর কোনো উপায় নেই। তাই আবার কি করলাম, পেছনে র্যাম্পোর দিকে ব্যাক করলাম। সেখানে থেকে যে ডান দিকের উপরের রাস্তাটা চলে যাচ্ছে, সেখানকার যাত্রা আমরা আবার শুরু করলাম। সেই রাস্তায় যে অসংখ্য বাঁক, খাড়া খাড়া চড়াই, প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা, কোথাও কাদা, কোথাও পাথর, আবার কোথাও রাস্তার অবস্থা খুবই বেহাল। এতটাই খারাপ ছিল যে সতর্কভাবে ধীরে ধীরে আমরা আগাতে থাকলাম। সব বাধা পেরিয়ে দীর্ঘ পাহাড়ি রাস্তা অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম সিংথং। সেখানে পৌঁছে মনে হলো যে এত কষ্টের পথ পেরিয়ে আসাটা কি সত্যিই সার্থক হলো। এখান থেকে দেখাচ্ছে এখনো পর্যন্ত 26 কিলোমিটার ইয়াং। এই হচ্ছে সিমথং ব্রিজ, এইটা হলো সিমথং ব্রিজ। ঠিক ওপর দিকে যে রাস্তা চলে যাচ্ছে গ্যাংটক, যেটা লরিটা যেদিক থেকে এলো এটা গ্যাংটক, আর আমরা চলে যাবো কিন্তু এই বাঁ দিকে সিমথং, যেটা এই রাস্তাটা কিন্তু মাঙ্গান যাচ্ছে আবার। ঠিক আছে, জাস্ট বাজারটা পার করব, বাজারটা পার করার পরে ডান দিক নিলেই কিন্তু মাঙ্গান। আজ সত্যি এক অন্যরকম অনুভূতি হচ্ছে। ঠিক 15 বছর পরে আবার সিমথংয়ের মাটিতে পা রাখলাম। চারিপাশে সব কিছু যেন বদলে গেছে, কিন্তু এই জায়গার প্রতি টানটা একটুও কমেনি। তখন যখন এখানে এসেছিলাম, এই বিশাল ড্রামটি নির্মাণ হচ্ছিল। দূর থেকে শুধু কাজ চলছে দেখে গেছিলাম, আর ভাবতাম একদিন না একদিন তো সম্পূর্ণ হবেই। আজ কিন্তু সেই ড্রাম সম্পূর্ণ হয়ে গেছে। পাহাড়ের বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা এই ড্রামটা শুধু একটা নির্মাণ কাজ তা না, সময়ের পরিবর্তনে এক নীরব সাক্ষী। 15 বছরের ব্যবধানে কিছু বদলে গেছে, কিন্তু এই জায়গায় ফিরে এসে পুরানো স্মৃতিগুলো আবার নতুন করে জীবন্ত হয়ে উঠল। সত্যি বলতে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এমনই কিছু মুহূর্ত যেগুলো মন থেকেই শুধু অনুভব করা যায়। অ্যাকচুয়ালি এখানে যে আমি ড্যাম্পের জন্য একটা আমি একটা ড্রোন শট নিচ্ছিলাম। ড্রোন শট নিতে এখানে একটা সিকিউরিটি গার্ড আসলে এসে আমাকে বললো যে এখানে কিন্তু ড্রোন শট নেওয়া চলবে না। ঠিক আছে, তা আমি বললাম কেন? বলছে না না, সিকিমে মানা আছে, এসবগুলো ড্রোন শট নেওয়া চলবে না, তোমাকে আগে পারমিশন নিতে হবে, তারপরে নিতে। আমি বললাম তা ঠিক আছে তাহলে। তাই জন্য তবুও হালকা একটু যে ড্রোন শট নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, সেটা একবার দেখো। সব দেখো ল্যান্ডস্লাইড হয়ে গেছে, পুরো ল্যান্ডস্লাইড হয়ে পুরো একদম অবস্থা খারাপ। পুরো সব ল্যান্ডস্লাইড হয়ে পুরো একদম রাস্তা কিন্তু বন্ধ হওয়ার মতো অবস্থা, ঠিক আছে তো? হ্যাঁ, এইদিকে সিকিমের এটা তো কোনো ব্যাপারই না, সিকিম তো এরকমই। ঠিক আছে, সিকিম কিন্তু এরকম। হ্যাঁ, 2011-র পরে 2015-তে ঢুকেছি। তোমরা হয়তো বুঝতে পারবে না যে আমার মনের মধ্যে এটা কেমন চলছে। সেই পুরানো স্মৃতিগুলোতে যাচ্ছি। 2011 সালে আমি ওখানে কাজ করতে গিয়েছিলাম, আজকের ওখানে আমি ফের ঘুরতে যাচ্ছি। দেখি আঙ্কেল আন্টির সাথে একবার দেখাও করব, ওনারা কেমন আছে, সবাই ভালো আছে কিনা একবার জিজ্ঞাসা করে আসি। আমাকে চিনতে পারে কিনা সেটাই সব থেকে বড় কথা। 15 বছরে তো আমার ওয়েট বেড়েছে 30 কেজি। সে নাকি দোষ কল তো। ইয়াংয়ের দিকে যতই আগাচ্ছি ততই যেন পথটা আরো সুন্দর হয়ে উঠছে। চারিপাশে সবুজের পাহাড়, মেঘ, আর তার মাঝখানে ল্যান্ডস্লাইডের যা অবস্থা, যেন মনে হচ্ছে এক্ষুনি না ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাটা বন্ধ হয়ে যায়। কিন্তু সত্যি বলতে প্রকৃতির দুই রকম সৌন্দর্য একসঙ্গে তুলে ধরে, কোথাও ভালো আর কোথাও খারাপ। পথে একের পর এক ছোট বড় ঝর্ণা, ছোট বড় ব্রিজ, প্রতিটি ঝর্ণার শব্দ যখন কানের মধ্যে যাচ্ছে, যাত্রাটাকে যেন মনে হচ্ছে আরো জীবন্ত করে তুলছে। অবশেষে আমরা একটি ঝর্ণার কাছে গাড়ি থামালাম, আর
কিছুক্ষণ দাঁড়িয়ে সেই ঠান্ডা বাতাস নিলাম, ঝর্ণার কলকল শব্দ আর পাহাড়ের অপরূপ সৌন্দর্যই মনটা যেন ভরে গেল। তারপর আবার আমরা রওনা দিলাম। অন্যরকম কিন্তু সিকিমের ফিলিংস। এই দেখো, এই হচ্ছে সেই মাঠটা। আজকে কত সুন্দরভাবে হয়ে হয়ে এখানে আলাদা একটা অ্যাম্বিয়েন্স, হ্যাঁ, কতটা শুধু সুন্দর দেখো। আর এবারে একটা জিনিস তোমাদের দেখাই, পাখির ডাক গুনগুন 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 করছে, পুরো জঙ্গল, এপাশে তোমার পুরো এই ঝর্ণা, কতটা সুন্দর। হাই ভাই, সিকিম সিকিম খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর। চলো আমরা আরও এগিয়ে যাই, দেখা যাক আরও অনেক কিছু দেখা যাবে। বড় বড় পাথর এসে থেকে যে পড়ে আছে, বড় বড় পাথর। আচ্ছা তোমরা একটা জিনিস বলো, দেখো কোথায় থেকে এত বড় একটা পাথর রাস্তার মাঝখানে এসে পড়ে আছে। হ্যাঁ, কোথাও ওপর থেকে তো এসে পড়েছে, তার কারণটা দেখো, পাথরের তলায় পর্যন্ত পিচ করা আছে, প্লাস দেখো এদিকেও পিচ পিচ করা রয়েছে পুরোটা। তার মানেটা কি, এটা যতটা বোঝা যাচ্ছে যে পাথরটা কিন্তু ওপর থেকেই এসেছে, ওপর থেকেই কোথাও থেকে এসেছে, এসে গড়িয়ে এসে এখানে কিন্তু থেমে গেছে এই পাথর। আর বাকি আছে মাত্র 2.7 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটার ধরো ইয়াংয়ের। কিন্তু রাস্তা মাঝে সাঝে একটু করে খারাপ, বাকি কিন্তু রাস্তা একদম পারফেক্ট আছে। আমি আজ থেকে 15 বছর আগের যা রাস্তা ছিল, গাড়ি নিয়ে যাওয়া যেত না, সেইটা একটা টেনশন ছিল মাথায় যে আদৌ কি যাওয়া যাবে গাড়ি নিয়ে রাস্তা। কিন্তু রাস্তা একদম গুড। কয়েকটা জায়গা যেগুলো ল্যান্ডস্লাইড হয়ে আছে সেগুলো একটু খারাপ, বাকি তো একদম পারফেক্ট, দেখতেই পাচ্ছ সব। আর এই দেখো, ওই বাস চলে গেল, বাস থেকে একটা বড় বড় বাসও চলছে এই রাস্তায়, যে রাস্তাতে সত্যি বলতে গাড়ি নিয়ে যাওয়া খুব মুশকিল ব্যাপার ছিল, সেই রাস্তায় এখন বাস চলছে। হলো ইয়াং আমরা ঢুকে গেছি, টাউনটা দেখেই বোঝা যাচ্ছে যে এটাই ইয়াং। এই হচ্ছে ইয়াং মার্কেট, ট্যাক্সি স্ট্যান্ড, খুব সুন্দর জায়গা। যাই হোক, এটা বিকালে আসছি এদিকে। আমরা এখন যাচ্ছি কিন্তু কালচার পার্ক, ঠিক আছে? এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে কালচার পার্ক যাচ্ছে। আর দেখি কালচার পার্কটা কেমন, যাই। একটু কুলিয়ে ফেলেছিলাম, কারণ এতটাই বেশি ডেভেলপমেন্ট এখানে দেখতে পাচ্ছি এসে। হ্যাঁ, 15 বছরে কত সরকার চেঞ্জ হয়ে গেছে, তো ডেভেলপ তো হবেই। কনফিউশন ছিলাম একটু। চলো একবার গিয়ে ভিতরে দেখা যাক, যেতে দেয় কি আমি নিজেও জানি না, এখনো গেট তো খোলা রয়েছে। আরে যাওয়াই যাক। এইসব রাস্তা সব পিচ কমপ্লিট করা ছিল আমি যখন ছিলাম। দেখতে যাচ্ছি, মানে সরকার কিন্তু অ্যাকচুয়ালি এই যে জায়গাটা আমি কালচার পার্ক বলছি, আজ থেকে 15 বছর আগে কিন্তু করেছিল। 15 বছর আগে কিন্তু এইটা করেছে, আর তখন পুরো কমপ্লিট ছিল, এইসব সব কমপ্লিট জায়গা ছিল এগুলো। এখন কি পরিস্থিতি ওপরে গেলে বুঝতে পারবো, তার আগে তো বোঝা সম্ভব নয়। গিয়ে দেখি কি কি পরিস্থিতি ওপরে। আমি যখন আগে এই ঘরটাতেই আমি থাকতাম, এই ঘরটাতে দেখো, এই ঘরটায় থাকতাম। এখানে একটা জলের ট্যাঙ্কি থাকবে পেছনে, এই জায়গায় জলের ট্যাঙ্কি থাকার কথা, এখানে থাকতাম। এরই আঙ্কেলদের বাড়ি, এটা একটা সরকারি বাড়ি কিন্তু। হ্যাঁ, চলো একটু গিয়ে কথা বলে আসি। এখানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা কিন্তু ছিল না আদেও, ঠিক আছে? এই বাড়িটা কিন্তু ছিলই না। আমি আঙ্কেলের সাথে একবার গিয়ে দেখা করে আসি। अंकल, आपने मेरे को अभी तक नहीं पहचाना? मेरे को ऐसा लग रहा है, देखा देखा, लेकिन पहचान नहीं पा रहा है। बात सही है ना? आपका रूम में मैं 1 साल रह के गया, आज से 15 साल में। दीपक भैया कैसा है, कहाँ पे है अभी?
अभी वहाँ ड्यूटी कर रहा है और सब कैसा है? मैं सिर्फ यहाँ पे आया ना, मैं अभी गैंगटॉक पे आया था, मैं घूम रहा था, मेरे को याद आया जो मैं यहाँ पे काम करके गया था, तो मैं सोचा मैं थोड़ा सा घूम के देखूँ अभी कैसा है। धन्यवाद। मैं इस रूम में मैं रहता था, इसी रूम पे, ये इसमें दीपक भैया रहता था, इसी रूम पे, आज से 15 साल पहले 2011 में। अब 2026, 15 साल हो गया। हम बोला हमको पहचानेगा, एक बार देख के पूछता हूँ। दीदी का कहाँ शादी हुआ? हाँ बेटी, हाँ, आपका बेटी बेटी का আসলাম তো মানে একটা আলাদা রকম ফিল লাগছে। আঙ্কেলের সঙ্গে দেখা করলাম, আন্টির সঙ্গে দেখা করলাম, ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। এ হে গরম পানি। অ্যাকচুয়ালি মানে সিকিমে আসলে কেউ কারোর বাড়িতে অতিথি, ये है सिक्किम का, देखिए। हाँ, गरम पानी दोनों पी लेते, उसके बाद थोड़ा घूमेगा, एकदम परफेक्ट है। अभी गर्मी भी बहुत हो रहा है। ठीक है, कोई बात नहीं, चलेगा। আসতেই এখানে কিন্তু আসতেই দেখো সঙ্গে সঙ্গে গরম জল দিয়ে দিয়েছে, খাচ্ছি। সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে যে আমি আঙ্কেলের সঙ্গে এসে দেখা করেছি, আমার খুব ভালো লাগছে। अंकल के একটু দেখাও যে 15 साल बाद आके आपसे मिला, आपको कैसा लग रहा है? हाँ 15 साल, हाँ ये 2011 पे हम आया था काम करने के लिए यहाँ पे। বেশ অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টার ওপরে আঙ্কেলের সাথে অনেক রকমের গল্প করলাম, অনেক স্মৃতি সব মনে পড়লো। তারপরে ঘুরে দেখলাম সেই রুমটা, যে রুমটায় আমি থাকতাম। প্রায় 15 বছর আগে এই রুমে ছিলাম। চারিপাশটা ভালো করে দেখলাম, ঘরের ভিতরে ওনাদের যত্ন করে ঝুলিয়ে রাখা সেই সবজিগুলোই চোখ পড়লো, যা এখানকার গ্রামীণ জীবনের এক সুন্দর ছবি। সব কিছু দেখার পরে কিন্তু আমরা রওনা দিলাম সেই কালচার পার্কের দিকে। চলুন দেখি পাহাড়ের উপরে কি অসাধারণ দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। এবার আমরা উঠছি কালচার পার্কের দিকে, কিন্তু সত্যি বলতে উপরে যাওয়ার রাস্তাটার অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল। মনে হচ্ছে বহু বছর ধরে ঠিকঠাক কোনো কাজ হয়নি। বৃষ্টি আর সময়ের অভাবে রাস্তার বেশিরভাগ অংশই ভেঙে গেছে, অনেক জায়গায় জঙ্গল পুরো ঝেপে গেছে। এখনও এখানে গাড়ি চলাচল নেই বললেই চলে। রাস্তার ধারে যে পাবলিক টয়লেটগুলো দেখছো সেগুলো একসময় পর্যটকদের জন্য ছিল, সেগুলো পুরো জঙ্গল আর আগাছাতে ভরে গেছে। আর কালচার পার্কের ভিতরের যে গেস্ট হাউসগুলো বানিয়েছিল সেগুলো আজ পর্যটকরাও ব্যবহার হচ্ছে না, কারণ বর্তমান স্থানীয়রা এখানে বসবাস করছে। ঠিক কী কারণে এমনটা করছে সেটাই কিন্তু জানার চেষ্টা করব। চলুন আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, আর কালচার পার্কের বর্তমান পরিস্থিতি কী সেটাই কিন্তু জানার চেষ্টা করব। পুরো সব জায়গাগুলো আমি যা দেখেছিলাম সব কিন্তু নষ্ট হয়ে গেছে। এই কালচার পার্কটা কিন্তু অ্যাকচুয়াল গভর্নমেন্ট চালাতে পারেনি, যার জন্য কি করেছে, যেসব রুমগুলো কিছু কিছু লোকজন দেখা যাচ্ছে এসব বসে আছে, দেখতে পাচ্ছ কিছু কিছু লোকজন বসে আছে, তো অ্যাকচুয়াল এগুলো সব যারা গভর্নমেন্ট সার্ভিস করে তাদেরকে এক একটা করে রুম দেওয়া হয়ে গেছে, আর তারাই এইসব রুমে আছে। কি অবস্থা, কোনোটা মেনটেনেন্স নেই, সব নষ্ট হয়ে গেছে। দেখে যেন মনে হচ্ছে সেই ভূত বাংলো থাকে, এই ভূত বাংলো যেমন সেই তেমন অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। কি পরিস্থিতি শুধু দেখো, কত সুন্দরভাবে বানিয়েছিল সেটা, কি অবস্থা দেখো। এটা কিন্তু এখানে কালচারাল প্রোগ্রাম হতো, কত সুন্দর আর্ট বানিয়ে রেখেছে পুরো, এবং এখানে প্রোগ্রাম হতো। আর একটা কথা দেখবে, আসো ভিতরটা তোমাদের দেখাই। আগে কিন্তু আমি এই রুমটার মধ্যে বেশ কয়েক মাস এখানে ছিলাম। এটা দেখো, বলতাম না যে দুটো দরজা আছে, আর একটা দরজা, এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজার মধ্যে আমাদের
সকলের টাকা পয়সা মানে থাকতো, মানে মাইনে থাকতো। ঠিক এই যে এখানে শুয়ে থাকতাম, আর এই সেই দরজা, যে দরজা ঠুকতো কিন্তু দরজা খুলে দেখতাম কেউ নেই, তারপরে বাইরে দেখবো পুরো ফাঁকা। এটা হয়তো বিশ্বাস করতে পারছো কি জানি না, কিন্তু এটা কিন্তু খুব সত্যি কথা একদম। চলো এবার ওই পাশটা একটু দেখি, আর ওই দিকটা যাই চলো। ভূমিকম্পতে, যখন ভূমিকম্প হয়েছিল 2011 সালে যেটা, সেটাতে কিন্তু ওই যে বিল্ডিংটা আছে দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটা কিন্তু পুরো ফাট নিয়ে নিয়েছিল। ওটাও একটা থিয়েটার হল, সেটা গিয়েও ভিতরটা যদি ঢুকতে পারি আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা একবার দেখো। খুব সুন্দর জায়গা করেছিল, মানে সত্যি এখানে টুরিস্ট আসেনি বলে এত সুন্দর সুন্দর আর্ট আছে প্রত্যেকটা জায়গায়। আমি তোমাদেরকে জায়গা দেখাচ্ছি, শুধু দেখো এত সুন্দর আর্ট বানিয়ে রেখেছিল। প্রত্যেকটা দেয়ালে যে পিলিয়ারগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা হাতে একটা করে হাতের তুলি দিয়ে রং করা, প্রত্যেকটাতে খুবই সুন্দরভাবে বানিয়েছিল তখন। কিন্তু এখানে কোনো টুরিস্ট আসেনি, চলেনি, এই হচ্ছে মেন বক্তব্য। টুরিস্টই এখানে আসেনি, কারণ এগুলো একটা একটা করে হাতে, এবং প্রত্যেকটা দেয়ালের গায়ে যা ডিজাইন করা আছে, চলো সেগুলো দেখাচ্ছি। এত সুন্দরভাবে পার্কটা বানিয়েছে, কিন্তু টুরিস্ট আসেনি, কি করে হবে? মেন কথা হচ্ছে এটা ইউটিউবে প্রচার নেই, হয়তো ইউটিউবে ইয়াং নিয়ে কিন্তু কোনো ভিডিও নেই। আমি ইয়াংয়ের হয়তো প্রথম ভিডিও করছি আমার মনে হয়, কারণ ইয়াংয়ের সেরকম কিছু ভিডিও কিন্তু নেই। তো সেটাই, এবং প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছি, দেখো প্রতিটা জায়গায় দেখো পাবলিক টয়লেট বানিয়ে রেখেছে। হ্যাঁ, প্রত্যেকটা মোড়ে, মানে জাস্ট ব্যাগ ঘুরবে, এটা কিন্তু পাবলিক টয়লেটগুলো বানিয়েছিল। আজকের ইউজ হচ্ছে না বলে পুরোটা জঙ্গলে ভরে গেছে, এর আর কিছু নেই। হাল দেখো, টোটালি হাল খারাপ হয়ে গেছে। এবারে চলো এই যে সামনে যে থিয়েটার হলটা বানানো আছে, এই থিয়েটার হলটাতে যাই, চলো ভিতরে যদি ঢুকতে পারি অবশ্যই তোমাদের দেখাবো। অনেক বড় বিল্ডিং, কিন্তু দেখে এরকম মনে হচ্ছে 5টা-6টা ফ্লোর নিয়ে এই বিল্ডিংটা রয়েছে। এবং সব থেকে বড় কথা যেটা, যে এত বড় বিল্ডিং কিন্তু অকেজো হয়ে পড়ে রয়েছে, কোনো কাজের নয়। এর নিচে খুব ভালো ভালো আর্ট বানানো আছে, সেটা গিয়ে দেখি। যেটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু একটা ক্যান্টিন ছিল, বড় সাইজের কিন্তু ক্যান্টিনে কে থাকবে বা, সমস্ত গ্লাস পর্যন্ত ভেঙে গেছে, দেখো সব গ্লাস কিন্তু ভাঙা। চলো এবারে ভিতরটা ঢুকি। অ্যাকচুয়াল সত্যি বলতে গেলে এসব আমি নিজে হাতে এর ওয়্যারিং করেছিলাম, একটা সময় ছিল সত্যি। মানে আমি তখন ইলেকট্রিকের সবে প্রথম কাজে এসে, তখন আমি এই কোম্পানির, মানে তখন আমি কাজ জানতাম, এই কোম্পানিতে আমি সুপারভাইজিং করতাম। এক সময় এইসবগুলো করা, এইসব লাইটগুলো, এগুলো এই ধরনের সমস্ত কাজ করেছি। আর একটা জিনিস সব থেকে দেখবে, এত সুন্দর আর্ট করা আছে এই দেয়ালটায়, যা করতে কয়েক মাস সময় লেগেছিল, নিজে চোখে দেখেছি এগুলো আমি। এই যে সাপগুলো দেখতে পাচ্ছ, এইগুলো পুরো মাস গিটার যে বানিয়েছে, মাস টাইম লেগেছে। খুব সুন্দর তারা কারিগরও ছিল, তারা এসে এগুলো বানিয়েছে। কিন্তু দেখো আজকের ব্যবহার না হতে সব বেকার হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। ব্যবহার না করলে তো অবশ্যই হবে, তাই না? এই এখান থেকে দেখাচ্ছি, এই জায়গাগুলো দেখো, সব কাঁচ কিন্তু অলরেডি ভেঙে গেছে, কিছু নেই বলতে পারো। কাঁচ ফাঁচ দেখো, সব কাঁচ ফাঁচ সব ভাঙা, কিছু নেই, পুরো হালই খারাপের। চলো একবার ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। আসো ভিতরে, এ তো পুরো ভূত বাংলা হয়ে গেছে। আসলে নিজেই ভুলে গেছি কোথা থেকে যায়, আমার নিজেরই কিছু মনে পড়ছে না। সব গ্লাস অলরেডি ভাঙা, কি অবস্থা শুধু দেখো। ভয় লাগছে না? একটা ভিতর থেকে গম্ভীর আওয়াজ আসছে, উপরে সিঁড়ি তো বন্ধ। ওই ছেলেটা কোথা থেকে বলেছে? এই এখান থেকে, হ্যাঁ এই তো রাস্তা। আসো দেখি, আমরাও যাই। যে জিনিস ইউজ হয় না, ইউজ না হলে আর চলবেটা কি করে, তাই না? ইউজই তো হচ্ছে না। মাকড়সা পুরো ঝাপা লেগে গেছে।
ছাদ প্রায় নষ্টর দিকে। তো ছেলের সাথে এক্ষুনি কথা বললাম, কোথায় চলে গেল সে? মানুষ তো নাকি সে ভূত? আবার ভূতের সাথে কথা বলে নিতে হতেও পারে, রিস্ক নেওয়া যাবে না। কারণ এখানে भैया ये पूरा खंडर क्यों बन गया? ये पूरा मतलब इतना अच्छा बनाया था, सब तो खराब हो गया। आप लोग मतलब आप कहाँ रहते? नीचे में। और ये लोग जो इसमें रह रहे हैं, क्या ये गवर्नमेंट से दिया है क्या? वो उधर मधुआ में लैंडस्लाइड हुआ था, अच्छा, इधर दिया है। वो अच्छा, उधर लैंडस्लाइड हो गया इसलिए यहाँ पे पूरा ये सब सबको रूम दिया क्या सरकार ने? सबको दिया। ओह, क्योंकि ये सब तो ऐसे ही बेकार हो जा रहा था। 2011 साल में इसको बनाया था ना? 6 से बन रहा था। 2011 साल में इसको रेडी होते होते 13-14 हो गया था। लेकिन एक्चुअली क्या प्रॉब्लम था, ये तैयारी नहीं बन पाया क्योंकि यहाँ पे ऑलरेडी कोई आदमी नहीं आया टूरिस्ट। क्या करेगा? चलो एक बार भीतरे যাই, ভিতরে গিয়ে একটু দেখি কি পরিস্থিতি। ভিতরটা যাই, এই যে ভয় ভয় লাগছে, এবার গিয়ে দেখি কেমন ভিতরটা কি অবস্থা আছে। এই সেই সিঁড়িগুলো পর্যন্ত অকেজো হয়ে গেছে। আসো একবার যাই দেখি ভিতরে, মনে হচ্ছে ভূত বাংলো। ভয় লাগছে নাকি? सीरियस পুরো ভিতরে ঠান্ডা হয়ে গেছে, একবার দেখাও। যাও ভিতরে যাও না, है ना। পুরো কি অবস্থা দেখো, পুরো সব নষ্ট হয়ে গেছে একদম, কিচ্ছু নেই বলতে পারো। সত্যি বলতে ভয় লাগছে, ভিতরে যাবো না। দেখো কি অবস্থা দেখো, সেই যে উপরে দেখতে পাচ্ছি এগুলো পুরো ফলসিং করা ছিল, সব ভেঙে পড়ে নষ্ট হয়ে গেছে একদম। सिनेमा हॉल है। হ্যাঁ, সিনেমা হল ছিল, পড়ে পুরো নষ্ট হয়ে গেছে এবং এর অবস্থা খুবই খারাপ, মানে যাওয়ার মতো নেই। পুরো সিট ফিটগুলো দেখো সব বেকার হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। পুরোটা কিন্তু কালচার পার্কের যে এরিয়া আছে পুরো কিন্তু বাউন্ডারি মারা আছে, পুরোটা কত সুন্দর হয়ে যায় না, পুরো বাউন্ডারি। কিন্তু কেউ থাকলো না, আর কি বলবো, কেউ থাকলো না, আজ কেউ চললো না। এখান থেকে এন্ট্রি আছে কিন্তু ক্লোজ, এখান থেকে নেমে পড়ি। কি বাজে এখানে পরিস্থিতি, পুরো একটা এত ভালো একটা জিনিস যখন নষ্ট হয়ে যায় না, তখন সত্যি একটা খারাপ লাগে, তাই না? এত ভালো একটা জিনিস নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে একবার পাখির চোখে কালচার পার্ককে দেখে নেওয়া যাক, কেমন লাগে কালচার পার্কটা। কালচার পার্কে যা রুম বানিয়েছিল, গেস্ট হাউস যেগুলো ছিল, সেগুলো কিন্তু এই পাশে কোথাও একটা জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছিল বলে সেগুলো কিন্তু সবাইকে সরকার থেকে দিয়ে দিয়েছে, যে যারা যারা ল্যান্ডস্লাইড হয়েছে তাদের প্রত্যেককে দিয়েছে। তো এখানে তারাই বসবাস করছে এই মুহূর্তে। কালচার পার্ক বলে আর তো কিছু নেই, পুরো খান্ডার হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর তোমাদের যাদের যাদের অবশ্যই ভালো লেগেছে তাহলে ভিজিট করো, ভিজিট করে দেখো। হয়তো এখানে আগামীকাল বা আগে পরে 2-4 বছর 10 বছর পরে হয়তো আবার ট্যুরিস্ট আসতে পারে, সেটা যদি আমরা চাই তবেই না আসবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে বন্ধুরা। তাহলে ভালো থেকো, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য কোনো দিন, যদি পৃথিবীতে থাকতে দেয় ওপরওয়ালা। ওকে, বাই, টাটা, সবাই ভালো থেকো।